প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাসের মাধ্যমে ঘরবাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখা যায়। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া। আমার ফারিয়াস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। সকালবেলায় এক কাপ চা হাতে চলে এলাম আমার প্রিয় বারান্দায়। তো যে ফুলগুলো আগে ফুটেছে দেখলাম ঝরে যাচ্ছে। বেশিরভাগ ফুল যেহেতু বাইরের দিকে, তো বাইরে পড়ে যায়, আর যেই ফুলগুলো ভিতরের দিকে ছিল তো এই যে আমার বারান্দাতে পড়ে থাকে। তো ভাবলাম ফুলের পাপড়িগুলো তুলে রেখে দেই, শুকালে কাজে লাগাতে পারবো। এছাড়া কিন্তু ঘরের মধ্যে রেখে দিলে সুন্দর একটা ঘ্রাণ হবে। তো আমি ড্রয়িং রুমে এই ফ্লাওয়ার ভাসে গোলাপ ফুলের পাপড়িগুলো রেখে দিব, দেখতেও ভালো লাগবে। এছাড়া কিন্তু সুন্দর দেখা যাবে, রুমের মধ্যে একটা ঘ্রাণ থাকবে। যেহেতু এটা দেশি গোলাপ ফুল গাছের চারা, সুন্দর ঘ্রাণ আছে ফুলে। সবাই মিলে সকালের নাস্তার পর্ব শেষ করে চলে এলাম আমার এই ছোট্ট বাসাটাকে পরিপাটি করে গোছাতে। আমি সবসময় চেষ্টা করি দুপুরে রান্না করতে যাওয়ার আগে পুরো বাসাটাকে গোছাতে, আর আমার হেল্পিং হ্যান্ড মেয়েটাও দেখা যায় তাড়াতাড়ি চলে আসে। তাই আমি সবসময় চেষ্টা করি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি সকালের নাস্তাটা করে পুরো বাসাটাকে গুছিয়ে নিতে। আমার কাছে মনে হয় ঘর ঝাড়ু বা ঘরের ফ্লোর মোছার আগে যদি ফার্নিচার সহ পুরো ঘরটাকে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দেখা যায় ময়লাও কম থাকে। আর আমাদের প্রতিদিনের কিছু ছোট ছোট অভ্যাসই কিন্তু পারে পুরো বাসাটাকে সবসময় পরিপাটি বা পরিচ্ছন্ন দেখাতে। বিছানা গোছানোর আগে প্রতিদিন যদি ফার্নিচার একটা সুতি পাতলা কাপড় দিয়ে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু সবসময় পরিষ্কার থাকে। আর সপ্তাহে একদিন কিন্তু আমরা ভেজা কাপড় দিয়ে ফার্নিচার পরিষ্কার করে নিতে পারি, তাহলে কিন্তু সবসময় পরিষ্কার থাকে, ময়লাটা বসে যায় না। তা আমি সপ্তাহে একদিন ভেজা কাপড় দিয়ে ফার্নিচার পরিষ্কার করি, আর প্রতিদিন পাতলা সুতি কাপড় দিয়ে মানে শুকনো কাপড় দিয়ে ফার্নিচার পরিষ্কার করে নেই। আর যাদের বাসাতে অনেক বেশি ধুলো ময়লা আসে তো দেখা যায় সকাল বিকাল দুইবার করে ফার্নিচার পরিষ্কার করতে হয়। আলহামদুলিল্লাহ, আমার বাসাতে কিন্তু ধুলো ময়লা অনেকটাই কম আসে। আমার কাছে কেন জানি মনে হয় যে বারান্দাতে যদি গাছপালা থাকে তাহলে কিন্তু ধুলো ময়লা কম আসে। বিশেষ করে একটু বড় গাছ থাকলে কিন্তু দেখবেন বাইরে থেকে ধুলো ময়লা আসার আগে একটু বাধাগ্রস্ত হয়। তো আমার কাছে এই বিষয়টা খুব বেশি মনে হয় যে হ্যাঁ, আমার বেডরুমের কাছে একটা বড় বারান্দা আছে, তো দেখা যায় আমার বাসাটাও রাস্তার পাশেই, তো ধুলো ময়লা সেই তুলনায় কিন্তু অনেকটাই কম আসে। বিশেষ করে বারান্দাতে ধুলো ময়লাটা গাছে লেগে থাকে। কি সুন্দর তাই না? মাশাআল্লাহ, আমার এই ছোট্ট বারান্দা বাগানে কিন্তু পিটুনিয়া দেখলে চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর কালার। সত্যি আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। পুরো বাসাটাকে পরিপাটি করে গোছানোর পরে চলে এলাম কিচেনে দুপুরে রান্না বান্নার আয়োজন করতে। আজকে দুপুরের জন্য লাল শাক ভাজি করব, আর সাথে শুটকি মাছ ভুনা করব। তো এটা বাজার থেকে কেনা না, এই লাল শাক পাশের ফ্ল্যাটের আপু দিয়েছিলেন। তো ভাইয়ের অফিসে লাল শাক লাগিয়েছে। মাশাআল্লাহ, লাল শাকটা এত ভালো ছিল। ছোটবেলায় আমরা কবিতা পড়েছিলাম না, ভাত আর ডাল খেতে খুব ভালো লাগে, লাল শাক পাতে তুলে দাও তার আগে। তো সেই ছবিতে লাল শাকের কালারটা এত লাল ছিল। তো আজকে যখন ভাত খেলাম, মাশাআল্লাহ, সত্যি মনে হচ্ছিল যে হ্যাঁ, একদম টাটকা ফরমালিন মুক্ত লাল শাক দিয়ে ভাত খেয়েছি। আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করেছে, এত ভালো ছিল, সুন্দর একদম লাল টকটক একটা কালার। তো মনে হচ্ছিল সত্যি অনেক দিন পরে লাল শাক দিয়ে ভাত খেয়েছি। আর সাথে আমি ওখানে ছুরি শুটকি মাছটা ভেজে তারপরে ভুনা করব। যেহেতু শুটকি মাছ ফ্রোজেন করে রেখেছিলাম, তো ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ টেলে তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরে আবার গরম পানি দিয়ে ভালো মতো ধুয়ে ভুনা করব। তো এইভাবেই আমি সবসময় শুটকি মাছ ভুনা করি। আর এই তো সাথে লাল শাক, তো পাশাপাশি দুটা চুলাতে আমি রান্না বসিয়ে দিয়েছি। আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন এখনও আমার সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বেশি মূল্যবান। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা নতুন অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।
এরই মধ্যে আমার এই চ্যানেলটিকে যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন রান্না করি আর সাথে প্রিয় আপুদের কয়েকটা কমেন্ট পড়ি। প্রতিদিন কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলে নতুন নতুন অনেক আপুরা যোগ হচ্ছেন। তো আজকে নতুন কিছু আপুদের কমেন্ট পড়ব। ঐশী ডেইলি স্টোরি থেকে আপু কমেন্ট করেছিলেন, খুব সুন্দর হয়েছে আপু, অনেক কাজ করলে পিৎজা দারুণ হয়েছে, ডিসকাউন্ট পেলে তো খুব ভালোই লাগে, আমিও যাব। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে কমেন্ট করার জন্য। এরপরে সুমাইয়া রাজু সিম্পল লাইফস্টাইল থেকে আপুটা কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম আপু, নীল রঙের ফুলগুলো অনেক সুন্দর লাগলো, নীল রং আমার প্রিয় রং, সত্যি অসম্ভব সুন্দর লাগছে ফুলগুলো। আরএফএল বেস্ট বাই জিনিসগুলো সুন্দর ছিল অনেক, পিৎজাগুলো অনেক সুন্দর করে বানিয়েছেন আপু, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে কমেন্ট করার জন্য। এরপরে শাইনিং হিরা আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম আপু, অনেক দিন আর আরএফএল বেস্ট বাইতে যাওয়া হয় না, তোমার মাধ্যমে ছাড় চলছে জানতে পারলাম, পুরো ভিডিও দেখে নিলাম আপু, অনেক ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে কমেন্ট করার জন্য। এরপরে বাংলাদেশি ব্লগার মিতু আইডি থেকে মিতু আপু কমেন্ট করেছিলেন, আপু এই অফারটা কি সারা দেশের সব আউটলেটে চলছে? অনেক সুন্দর হয়েছে আপু ভিডিওটা। মিতু আপু, আমি বাণিজ্য মেলার আউটলেটে ভাইদের জিজ্ঞেস করেছিলাম যে সারা বাংলাদেশের আউটলেটে কি অফারটা চলছে কিনা, তো ভাইরা বললো যে হ্যাঁ কম বেশি সারা দেশের আউটলেটে অফার চলছে। এরপরে ভুবনস মোম আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, ফুলগুলো চমৎকার, রুটি ফ্রোজেন করলে আরএফএল বেস্ট বাইতে গেলে আপু সবই নিয়ে আসতে ইচ্ছে করে, পিৎজা চমৎকার হয়েছে আপু। অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে কমেন্ট করার জন্য। তো দুপুরে রান্নাবান্না শেষ করে ড্রয়িং রুমে এসে দেখি বাচ্চারা সব খেলনা নিয়ে এলোমেলো করে বসে আছে। আমি যেহেতু একবার ড্রয়িং রুম গুছিয়ে গিয়েছিলাম, তো আবার এসে দেখলাম যে এই যে আমার দুটো বাচ্চার অবস্থা, সব খেলনা একদম নিচ দিয়ে এলোমেলো করে রেখে বসে আছে। মাঝে মধ্যে আমি বলি যে যাও বসে বসে খেলো, কারণ রান্না করার সময় ছোট বাচ্চাটা অনেক ডিস্টার্ব করে। তো এই যে দুই ভাই মিলে কিন্তু ড্রয়িং রুমের পুরো 12টা বাজায় দিছে, এলোমেলো, একদমই এলোমেলো অবস্থা। ছোট ছোট কিছু অভ্যাস কিন্তু পারে, এই যে ঘর বাড়ি পরিষ্কার রাখতে। আমার বাচ্চারা যখন খেলাধুলা করে সব খেলনা কিন্তু আবার ওরাই গুছিয়ে রাখে সুন্দর করে। আমি ছোটবেলা থেকে আমার বাচ্চাদেরকে শিখিয়েছি, যদিও এখনো ওরা ছোট, তারপরে বলি যে হ্যাঁ সবসময় তোমরা কিন্তু তোমাদের খেলনা গুছিয়ে রাখবা, তোমরা খেলো কোনো সমস্যা নেই, তবে খেলার পরে কিন্তু আমি তোমাদের খেলনা গোছাবো না, তোমরাই গোছাবা। তো মাশাআল্লাহ কিন্তু এই যে সুন্দর করে আবার ড্রয়িং রুমটা গুছিয়ে রেখেছে দুই ভাই মিলে, যদিও ছোটটা কোনো কাজে সাহায্য করে নাই। তো আপসি সুন্দর করে সব খেলনা গুছিয়ে রেখে দেয়। আসলে ছোট ছোট কিছু অভ্যাস কিন্তু আমরা ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শেখাতে পারি। তো এই যে দুই ভাই কিন্তু ড্রয়িং রুমটা সুন্দর করে গোছানোর পরে আবার এই যে বারান্দাতে চলে এসেছে। তো এইভাবে কিন্তু আমি আমার বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আমার সাথে কাজ করা শেখাই। যেমন এখন ওয়াশিং মেশিন থেকে কাপড় বের করব, তো রান্না করতে যাওয়ার আগে মেশিনে কাপড়টা দিয়ে গিয়েছিলাম, তো এখন হচ্ছে আবার সব কাপড় বের করে শুকাতে দিব। তো আপসিকে বললাম যে চলো বাবা মামুনিকে সাহায্য করো, চলো আমরা কাপড়গুলো বারান্দাতে নিয়ে যাই। আবার দেখা যায় অনেক সময় যে সাথে সাথে কাজগুলো করে নিলে ঘরটাও এলোমেলো লাগে না দেখতে। অনেক সময় দেখা যায় আমরা বাইরে থেকে আসার পরে চাবি যেখানে সেখানে রেখে দেই, প্রয়োজনীয় জিনিসপত্র যেখানে সেখানে থাকে যে হাতের কাছে থাকুক, সেই এলোমেলো জিনিসগুলো যদি আমরা কোনো বক্সে রেখে দেই, মানে সুন্দর করে একটু গুছিয়ে রাখি, তাহলে কিন্তু ঘরটা সবসময় পরিপাটি লাগে দেখতে। আবার আমার এই যে আপসি যখন পড়ে, তো পড়ার পরে কিন্তু আমি বলি যে তুমি পড়াশোনার পরে তোমার বইগুলো সুন্দর করে গুছিয়ে রাখবা, নিজের জিনিসগুলো গোছাতে শেখো। যাদের বাসায় ছোট বাচ্চা আছে, তো বাচ্চাদেরকে কিন্তু আমরা ছোটবেলা থেকে গোছানো শেখাতে পারি। ছোট বাচ্চা থাকলে তো এলোমেলো করবেই, তো এলোমেলো কাজগুলো যদি আমরা বাচ্চাদেরকে দিয়েই করাই যে হ্যাঁ তোমার কাজ তোমাকেই করতে হবে, তাহলে কিন্তু দেখবেন ঘরটা আসলে পরিপাটি থাকে। যেমন স্কুল থেকে আসার পরে আপসির স্কুল ড্রেস সবকিছু আমি বলি যে সুন্দর করে তুমি গুছিয়ে রাখো। আবার মাঝে মধ্যে দেখা যায় পানির পট বা পানির জগটা খালি থাকলে আমি আপসিকে বলি যে যাও বাবা ফিল্টার থেকে পানিটা ভরে নিয়ে আসো। তো এই কাজগুলো কিন্তু দেখা যায় ছোটখাটো আপসিই করে। আর এই যে আমার ছোট্ট ছানা, সে কিন্তু অকাম করে, যেমন এই যে এখান থেকে মুজোগুলো নিয়ে এসে নিচে ফেলে দিছে। তা আমি আর আপসি মিলে তো সুন্দর কাপড়গুলো স্ট্যান্ডে নেড়ে দেওয়ার পরে হঠাৎ করে দেখি মুজো নাই। তো একটু পরে এসে দেখি সব মুজো বাইরে ফেলে দিছে। তো সে হচ্ছে মাঝে মধ্যে যে খুব দুষ্টামি করে, আগে তার এই অভ্যাসটা ছিল না, কিন্তু এখন যা পায় মানে চোখের পলকে দেখা যায় কিছু জিনিস ফেলে দেয়। তাই হচ্ছে অবস্থা। এক ভাই মাশাআল্লাহ আমাকে অনেক কাজে সাহায্য করে, আর আরেক ভাই হচ্ছে খুব দুষ্টামি করে।
তো এরপরে কিন্তু আমাদের একটা পার্সেল এসেছে। তো আফসির আব্বুর পরিচিত এক ভাই হচ্ছে নাটোর থেকে খেজুরের গুড় পাঠিয়েছে। একসাথে পরিমাণে বেশি করে নিয়েছিলাম, 8 থেকে 10 কেজির মতো খেজুরের গুড় ছিল। আর একদমই খাঁটি খেজুরের গুড়, কোনো ভেজাল ছিল না। দেশের বাইরে আমার ননাসদের কাছেও পাঠানো হবে, তো একদমই খাঁটি গুড় ছিল। আমরা কিন্তু ফরিদপুরের মানুষ, তো ফরিদপুরের মানুষ কিন্তু খেজুরের গুড় ভালো চিনি। ফরিদপুরেও খুব ভালো খেজুরের গুড় পাওয়া যায়, তবে এবার যেহেতু শীতে ফরিদপুরে যাওয়া হয় নাই, তো ভাবলাম পরিচিত এক ভাইয়ের কাছ থেকে নাটোর থেকে খেজুরের গুড় নেই। তো যেটা একদমই পিওর খাঁটি খেজুরের গুড়, দেখবেন ভাঙলে কিন্তু ভিতরে সাদা থাকে না, ভিতরটা নরম থাকে, মানে অনেক বেশি শক্ত থাকে না। যেটা চিনি দিয়ে বানায় সেই গুড়টা কিন্তু অনেক বেশি শক্ত থাকে। তো আলহামদুলিল্লাহ খুব ভালো গুড় দিয়েছেন ভাইটা, দামেও মোটামুটি কম ছিল অন্যান্য পেজের তুলনায় বা অন্যান্য জায়গার তুলনায়। তো সত্যি ভাবলাম যেহেতু একদমই খাঁটি খেজুরের গুড় হাতে পেয়েছি, বিকালবেলা একটু ভাপা পিঠা বানাই, যেহেতু বাসাতেও চালের গুঁড়া ছিল, আবার হচ্ছে নারকেল কুড়িয়ে ফ্রোজেন করে রেখেছিলাম। আমার কাছে ভাপা পিঠা বানাতে বেশ ভালো লাগে। হুটহাট করে দেখা যায় আমি ভাপা পিঠা বানাই বাসাতে চালের গুঁড়া থাকলে। আর চালের গুঁড়া মা সবসময় ফরিদপুর থেকেই পাঠায়, আমি ফ্রিজে রেখে দেই। তো আজকে একদমই খাঁটি গুড় দিয়ে ভাপা পিঠা বানাবো। যদিও চালটা চেলে নেওয়াটা আমার কাছে একটু কষ্টের কাজ মনে হয়, এছাড়া কিন্তু সব কাজটা আমার কাছে সহজ মনে হয় ভাপা পিঠা বানানোর। তো আজকে অনেক বেশি বানাই নাই, 9 থেকে 10টা মতো ভাপা পিঠা বানিয়েছিলাম, সবাই মিলে একসাথে খেয়ে নিয়েছি। আর শীতের দিনে গরম গরম ভাপা পিঠা খাওয়ার শান্তি আলাদা। এবার শীতে 2বার ভাপা পিঠা বানিয়েছিলাম আজকে দিয়ে। তবে হ্যাঁ, শীত আসার আগে একবার গরমের মধ্যে ভাপা পিঠা বানিয়েছিলাম। তো আমার মাঝে মধ্যে হুটহাট করে কাজ করতে বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, ইচ্ছা আছে আর একবার ভাপা পিঠা বানাবো, যেহেতু মা এসেছেন ঢাকাতে, মা নতুন করে আবার চালের গুঁড়া নিয়ে এসেছেন। মাঝখানে একবার ঢাকা গিয়েছিলাম মায়ের সাথে দেখা করার জন্য আপুদের বাসায়, সেখান থেকে কিন্তু নতুন করে আবার চালের গুঁড়া নিয়ে এসেছি। তো ইচ্ছা আছে হ্যাঁ, শেষ মুহূর্তে আর একবার ভাপা পিঠা বানিয়ে খাবো, যেহেতু খাঁটি গুড় আছে বাসায়। তো গুড় কিন্তু আমরা ফ্রোজেন করে রেখেছি আলাদা আলাদা পলিতে করে, 4-5টা করে রেখে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এভাবে কিন্তু গুড় দেখা যায় 1 বছর ধরে ফ্রোজেন করে রাখা যায়, সুন্দর, কোনো সমস্যা হয় না। সত্যি যদি কোনো খাঁটি গুড়ের সন্তান পাওয়া যায় তাহলে কিন্তু একবার কিনে ফ্রোজেন করে রাখা যায়। বর্তমানে ভেজালের দুনিয়ায় নির্ভেজাল পাওয়াটা একটু কষ্টের। কিছুদিন আগে একটা নিউজে দেখলাম যে মাঝরাতে চিনি জ্বালিয়ে রস করে তারপর হচ্ছে খেজুরের গুড় বানাচ্ছে। মানে আমরা ভাবছি যে আমরা খেজুরের গুড় খাচ্ছি, আসলে সেটা চিনির গুড়। এই হচ্ছে অবস্থা। তো আমরা চেষ্টা করি যে হ্যাঁ, শীতের মধ্যে যদি কোনো খাঁটি গুড়ের সন্ধান পাই, খাঁটি গুড় কিনি, সেটা পরিমাণ একটু বেশি কিনে তারপরে রেখে দিই। তো এই তো আমি একসাথে অনেকগুলা ভাপা পিঠা বানিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার মাটির একটা সাজ, এই সাজটাও হচ্ছে আমার মা আমাকে দিয়েছিলেন। একদিকে আমি গরম গরম ভাপা পিঠা বানিয়ে নিচ্ছিলাম, আর অন্যদিকে আফসির আব্বু কিন্তু গরম গরম ভাপা পিঠা খেয়ে নিচ্ছিল। আমার কাছেও কিন্তু গরম ভাপা পিঠা খেতে বেশ ভালো লাগে। বিয়ের আগে মা যখন ভাপা পিঠা বানাতো, আমি কিন্তু চুলার পারে বসে থাকতাম যে মা আমাকে একদমই ধোয়া ওঠা গরম ভাপা পিঠা দিবা। আমার কাছে ঠান্ডা পিঠাটা খেতে খুব একটা ভালো লাগে না। চলুন ভাপা পিঠা বানাই, আর আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেই। ফারিয়াস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি ফারিয়া নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।